তারা তার সন্তানকে এভাবে পণ্য হিসেবে ব্যবহার করে রাজনীতি করবে, এটা আমি কোনোদিন ভাবিনি। তার সন্তানের ধর্ষক এবং খুনির প্রতি এত সহানুভূতি কেন, এটা আমি কনফিউজ ছিলাম। এখন বুঝতে পারছি হয়তো তাদের কোনো দল মাখুনিদের সমর্থনে তারা হয়তো দুজনেই বা তাদের মধ্যে একজন হয়তো 26-এর বিধানসভায় দাঁড়াবেন, তাই এখন থেকেই রাস্তায় তৈরি করছেন। অত্যন্ত গরিব ঘরের মেয়ে ছিলেন আমাদের এই ছোট অভয়া। তিনি ডাক্তারি পড়ছিলেন তার মেধার ভিত্তিতে। তার বাবা সেলাইয়ের কাজ করতেন, মা হাউসওয়াইফ। সরকারের 10 লাখ টাকা ফিরিয়ে দিল, কোর্টের 17 লাখ টাকা ফিরিয়ে দিল। তাদের দৈনন্দিন ডাল ভাত ডিমের টাকাটা আসছে কোথার থেকে? লাস্ট কবে সেলাই মেশিনে হাত দিয়েছিলেন? এই যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টরস ফ্রন্ট, এটা একটা চিটিংবাজদের একটা সঙ্গম তৈরি হয়েছে, একটা চিটিংবাজদের মিলন মঞ্চ হয়েছে, যারা অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করে নিজেদের ঝুলিতে 4,75,00,000 টাকা ঢুকিয়েছে। মহানাগরিক যেখানে বলেছেন যে সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয়, আমি শিওর যে তিনি সব ইঞ্জিনিয়ারদের সাথে পরামর্শ নিয়েই এত বড় বার্তা দিয়েছেন তিনি মানুষকে, যাতে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়ায়, মানুষ ভয় না পায়। আর আমিও ওনার বক্তব্যকে 100% সমর্থন করে বলছি যে সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয়। একটা বাড়ি হেলে পড়েছে কারণ ওটা সিপিএম জামানায় পুকুর বুঝিয়ে তৈরি করা হয়েছিল বলে, তারপরে এখন রাস্তায় সব ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে, দেখ তো ভাই কোথায় কোন বাড়ি হেলে পড়েছে সেটার ছবি তুলছে। যে যারা ফ্ল্যাট কিনছেন দয়া করে দেখে নেবেন সেগুলো বৈধ কিনা, মানে সেল ডিডের জমিতে তৈরি করা কিনা। প্রধান বিরোধী দলের যে দুজন শীর্ষ নেতা শুভেন্দু আর সুকান্ত, এই লালটু আর কেলটুর মধ্যে ঝামেলা লেগে গেছে, তাও আপনাদের মতো সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্সে ওপেন ঝামেলা চলছে। কখনো মালদহ, কখনো আবার কলকাতা, আবার কখনো ডায়মন্ড হারবারে একই চিত্র। একের পর এক তৃণমূল নেতা গুলিবদ্ধ হচ্ছে। তবে কি এটা বলতে পারা যায় যে ইতিমধ্যে পুলিশ প্রশাসন তার কাজে ব্যর্থ হচ্ছে, তার জন্য এই ধরনের ঘটনা বারংবার উঠে আসছে? না, পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর। আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, প্রায় 7-8 মাস আগে বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী সেই সময় ডিজি সাহেবকে বলেছিলেন চিরুনি তল্লাশি করে সব ওয়েপন্স উদ্ধার করতে। আসলে আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এখান থেকে প্রচুর এইসব আর্মস আমদানি হচ্ছে, যেগুলোকে অনেক 99.9% আটকানো হয়ে গেছে। কিন্তু কিছু অপরাধী আছে যারা এই নোংরামিগুলো করছে, কিন্তু কেউ তো রেয়াত পাচ্ছে না। আপনি মালদা দেখুন আর যেখানেই বলুন, অপরাধীরা অপরাধ করবে, বাংলার পুলিশ, বাংলার প্রশাসন অত্যন্ত তৎপর, তারা এইগুলোকে সবকটাকে পাকড়াও করবে, আর কেউ রেয়াত পাবে না। কেউ, সে যে রাজনৈতিক দলের হোক, সে যে ধর্ম বর্ণ যাই হোক, সবাইকে ধরা হবে, অ্যারেস্ট করা হবে, আর কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হবে। কখনো বাঘাযতীন, কখনো ট্যাংরা, আবার কখনো এন্টালি থেকে এক্সাইট মোড়, শহরে একের পর এক হেলে পড়া বাড়ির হদিশ মিলছে। এবং তারই মধ্যে মেয়রের বক্তব্য যে সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয়, কোথাও তো পৌরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে। দেখুন, যেখানে পৌরসভার যে শীর্ষে বসে আছেন মহানাগরিক যেখানে বলেছেন যে সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয়, আমি শিওর যে তিনি সব ইঞ্জিনিয়ারদের সাথে পরামর্শ নিয়েই এত বড় বার্তা দিয়েছেন তিনি মানুষকে, যাতে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়ায়, মানুষ ভয় না পায়। আর আমিও ওনার বক্তব্যকে 100% সমর্থন করে বলছি যে সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয়। এতদিন এত বাড়ি একসাথে তো হেলে পড়েনি, এগুলো নিশ্চয়ই আগের থেকে ছিল, কোনোদিন বিতর্ক হয়নি। একটা বাড়ি হেলে পড়েছে কারণ ওটা সিপিএম জামানায় পুকুর বুঝিয়ে তৈরি করা হয়েছিল বলে, তারপরে এখন রাস্তায় সব ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে, দেখ তো ভাই কোথায় কোন বাড়ি হেলে পড়েছে সেটার ছবি তুলছে। এটা তো হতে পারে না যে এক সপ্তাহের মধ্যে কলকাতা 8টা বাড়ি হেলে পড়েছে। তো একটা জিনিস বুঝতে হবে, এক ধরনের প্রচার হচ্ছে বিভ্রান্ত করা মানুষকে আর সরকার বিরোধী প্রচার করে যাওয়া, আর একটা হচ্ছে যে কোথাও কোনো খামতি রয়ে গেছে সেটার সলিউশনটা বার করতে হবে যাতে কোনো প্রাণহানি না হয় এবং মানুষকে রিহ্যাবিলিটেট করতে হবে। সেটা কলকাতা পৌরসভা করছে মহানগরিকের তত্ত্বাবধানে। আর বাকি যেটা মিডিয়া সার্কাস চলছে, যে খাপ পঞ্চায়েত রোজ চলছে, শুধু সরকার বিরোধী একটা খাপ পঞ্চায়েত, এটার মুখোশও মানুষের সামনে খুলে গেছে। আর তার রেজাল্ট এইটা করে যে কোনো লাভ হয় না, সেটার রেজাল্ট তো 2021, 2024 উপনির্বাচন সবই তো মানুষ দেখিয়ে দিল। আপনি বলছেন যে বাম আমলে তৈরি হয়েছে, তার ফসল এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে বইতে হচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসে 2011-তে ক্ষমতা এসেছে, তারপরে কেন পৌরসভায় এত বছর গেছে, কেন এই বিষয়গুলোতে নজর রাখেনি? এটাও তো একটা প্রশ্ন। দেখুন, প্রশ্নটা তো আপনার ঠিক। এবার যারা দোষ করবে, একটা পৌরসভায় এতজন কর্মী, এত লোক, এত ইঞ্জিনিয়ার, এতজন আছেন, যদি কেউ দোষ করে থাকে, সেটা তৃণমূল কংগ্রেসের দলের কেউ যদি হয়, পুলিশ প্রশাসনের কেউ যদি হয়, কলকাতা কর্পোরেশনের যদি কেউ হয়, আমি
এই ব্যাপারে একদম 100% আমার ধারণা ঠিক যে যারা এই দোষের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যখন কিছুদিন আগে আপনাদের মনে আছে হয়তো ওই খিদিরপুর সাইডে মেটিয়াবুর সাইডে একটা বাড়ি পড়ে গেছিল, তখন একটা বিরাট আপ্রোর হয়েছিল। সেই আপ্রোরের পরে যারা যারা সেটার সাথে যুক্ত ছিল সবাই অ্যারেস্ট হয়েছিল। ইন্ডিভিজুয়াল মানুষের পেছনে সিসিটিভি লাগিয়ে রাখা তো সম্ভব নয়, কিন্তু যারা কোনো একটা অপরাধ করবে বা ইল্লিগাল কনস্ট্রাকশন করার পর যদি মানুষের প্রাণহানি হওয়ার সম্ভাবনা হয়, সবকটার হাজতবাস হবে। আর আজকে মহানাগরিক তার প্রেস কনফারেন্সে ববি হাকিম সাহেব একটা বড় বার্তা দিয়েছেন, আমিও আপনার চ্যানেলের মাধ্যমে সেই বার্তা দিতে চাই যে যারা ফ্ল্যাট কিনছেন দয়া করে দেখে নেবেন সেগুলো বৈধ কিনা, মানে সেল ডিডের জমিতে তৈরি করা কিনা। কারণ এলআর স্যাংশন নিতে হবে, প্ল্যান স্যাংশন নিতে হবে। যদি আপনারা এমন কোনো ফ্ল্যাট কেনেন যেখানে এলআর স্যাংশন নেই, যেখানে প্ল্যান স্যাংশন নেই, এখানে আপনারাই আপনাদের নিজেদের কষ্টের জমানো পুঁজি যেটা দিয়ে আপনারা ফ্ল্যাট কিনছেন সেটাকেই অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছেন। তাই দয়া করে অনুরোধ করব, নতুন যারা ফ্ল্যাট কিনবেন প্রমোটারের কাছে সব ডকুমেন্টস দেখে নেবেন যে সেল ডিডের জমি কিনা, এলআর স্যাংশন আছে কি, সার্টিফিকেট আছে কিনা, প্ল্যান স্যাংশন আছে কিনা, সব দেখে কিনবেন জমিটা, যাতে ভবিষ্যতে আপনাদেরও কোনো অসুবিধা না হয়। বছরের শুরুতেই ক্যালেন্ডার বিতর্ক, ছবির গোলমাল কি কোথাও দলের গোলমালের ইঙ্গিত দিচ্ছে? দেখ, এইসব হচ্ছে ফালতু খবর। আসলে ব্যাপারটা কি বলুন তো, ব্যাপারটা হচ্ছে প্রধান বিরোধী দলের যে দুজন শীর্ষ নেতা শুভেন্দু আর সুকান্ত, এই লালটু আর কেলটুর মধ্যে ঝামেলা লেগে গেছে, তাও আপনাদের মতো সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্সে ওপেন ঝামেলা চলছে। কেউ বলছে ও আনকমফোর্টেবল, কেউ বলছে ওই মূর্খই জবাব দেবে। আর বাকি যে দুটো বিরোধী দল সে দুটো শূন্য, এদের তো এখন কোনো টপিক নেই। কারণ মানুষের উন্নয়ন হয়ে চলেছে, মানুষের সব প্রবলেম ডাইরেক্ট সরকার সলভ করে দিচ্ছে। দুয়ারে সরকার, দুয়ারে নেতা, সেবাশ্রয় ক্যাম্প সব তো সরকারই করে দিচ্ছে, বিরোধীরা আর করবে কি? তাই বিরোধীরা একটা করে ছুতো খুঁজছে, এই ক্যালেন্ডারে এই ছবি ছোট, এই ক্যালেন্ডারে ওই ছবি ছোট। এইগুলো মূর্খের মতো খবর, আর এইগুলো হচ্ছে মূর্খের মতো কথা। একটা জিনিস আমি পরিষ্কার আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিচ্ছি, তৃণমূল মানে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি শুরু, মমতা ব্যানার্জি সব। মমতা ব্যানার্জি সূর্য, তার আলোতেই সবাই আলোকিত হয়। আর মমতা ব্যানার্জি দায়িত্ব দিয়েছেন, তার দলকে চালানোর দায়িত্ব তিনি ভাগ করে দিয়েছেন, যার মধ্যে তিনি জাতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সভাপতির দায়িত্ব দিয়েছেন শ্রী সুব্রত বক্সিকে, ঋজু দত্তকে দায়িত্ব দিয়েছেন মুখপাত্রের। তো তিনিই দায়িত্ব ভাগ করে দিয়েছেন। তো কেউ যদি বলে আমি অভিষেকপন্থী বা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, সে তো ডিফ্যাক্টো মমতা বন্দ্যোপাধ্যায়েরও অনুগামী। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বারংবার সার্বজনীন মঞ্চ থেকে বলেছে আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জি। তো আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, তো আমার নেতা, আমার নেতৃত্ব মাতৃসমা মমতা বন্দ্যোপাধ্যায়। এটা যে বা যারা এই ভিন্নাসের রাজনীতি করছে তারাও লোককে বিভ্রান্ত করছে, আর এই 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 খবরগুলো যারা গোগ্রাসে গিলছে তারাও মূর্খের স্বর্গে বাস করছে। আশফাকুল্লার পরে এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের স্ক্যানারে রয়েছেন কিঞ্জল নন্দ। একাধিক তথ্য তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে এবং সেক্ষেত্রে অধ্যক্ষকে চিঠি করা হয়েছে, তার এনওসি নেওয়া হয়েছে কিনা, তার কতটা প্রেজেন্ট আছে, কতটা পার্সেন্টেজ আছে একাধিক শিক্ষাগত তথ্য নিয়ে, এবং অনেকেই যেটা শিক্ষাগত তথ্য নিয়ে, এবং অনেকেই যেটা মনে করছেন যে বেছে বেছে জুনিয়র চিকিৎসকদের টার্গেট করছে রাজ্য মেডিকেল কাউন্সিল। না, বেছে বেছে কাউকে টার্গেট করা হচ্ছে না। কারণ বেছে বেছে যদি কেউ কাউকে টার্গেট করে তথ্য ছাড়া, তার তো কোর্টে গিয়ে মুখ পুড়বে তো। এখানে বাছাবাছির কোনো ব্যাপার নেই। এই যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টরস ফ্রন্ট, এটা একটা চিটিংবাজদের একটা সঙ্গম তৈরি হয়েছে, একটা চিটিংবাজদের মিলন মঞ্চ হয়েছে, যারা অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করে নিজেদের ঝুলিতে 4,75,00,000 টাকা ঢুকিয়েছে। আর আমি দেখছিলাম আপনার চ্যানেলে, অন্য কোনো চ্যানেলের নাম নেব না, একজন আপনার মতোই সাংবাদিক তার চ্যানেলে পুরোটা প্রকাশ করেছে যে কিভাবে এই জুনিয়র ডক্টরদের অ্যাকাউন্ট থেকে টাকা গেছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে ইভেন্ট করার জন্য। মানববন্ধন, রাস্তা দখল, ক্যান্ডেল মার্চ, দ্রোহের কার্নিভাল, এগুলো সব ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে করানো হয়েছে। কারণ এরা জানে এদের লাল পতাকা এখন বিরিয়ানির হাঁড়ি ছাড়া কোথাও দেখা যায় না, তাই পতাকা ছাড়া একটা গভীর ষড়যন্ত্র আঁটা হয়েছিল অভয়ার লাশকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে গদিচ্যুত করার, কারণ ভোটে জিততে পারবে না বলে। কিন্তু সেই মুখোশ খুলে গেছে, মমতা ব্যানার্জি হৈ হৈ করে জিতেছেন, আগামী দিনেও হৈ হৈ করে জিতবেন। আর যারা অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করেছে তাদের মুখোশ আগামী দিনেও খুলবে, আর মানুষ এবার এদের থেকে হিসেব চাইবে, টাকার হিসেব।
দাদা একটা শেষ প্রশ্ন করব। ইতিমধ্যে আমরা জানি যে আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণার পর থেকেই অসন্তুষ্ট রয়েছে বেশ এক সংখ্যক, যার মধ্যে অভয়ার পরিবারও রয়েছে। এবং আজকে দেখা যাচ্ছে সরাসরি একটি সাংবাদিক সাক্ষাৎকারে অভয়ার পরিবারের তরফ থেকে তার মা দাবি করছেন যে তার মেয়ের মৃত্যু হয়েছে মুখ্যমন্ত্রীর জন্য, অন্যদিকে তার বাবা দাবি করছেন মুখ্যমন্ত্রীর এবার সরাসরি পদত্যাগের। কি বলবেন এটা নিয়ে? আসল ব্যাপারটা হচ্ছে যে প্রথমে আমরা দেখলাম অভয়ার মা বাবার তার সন্তানকে যে ছিঁড়ে আঁচড়ে কামড়ে ধর্ষণ করে তারপর গলা টিপে খুন করেছে তার প্রতি সহানুভূতি। যখন সরকার এবং সিবিআই তাকে ফাঁসি দিতে চাইছে তখন অভয়ার মা বাবা চাইছে তার ফাঁসি না হোক। তার সন্তানের ধর্ষক এবং খুনির প্রতি এত সহানুভূতি কেন, এটা আমি কনফিউজ ছিলাম। এখন বুঝতে পারছি হয়তো তাদের কোনো দল মাখুনিদের সমর্থনে তারা হয়তো দুজনেই বা তাদের মধ্যে একজন হয়তো 26-এর বিধানসভায় দাঁড়াবেন, তাই এখন থেকেই রাস্তায় তৈরি করছেন। মানে যার সন্তানের সাথে এত বড় একটা নারকীয় ঘটনা ঘটে গেছে, তারা তার সন্তানকে এভাবে পণ্য হিসেবে ব্যবহার করে রাজনীতি করবে, এটা আমি কোনোদিন ভাবিনি। যতদিন অভয়ার মা বাবা বলছিলেন আমরা বিচার চাই, আমার মেয়ের এই নারকীয় ঘটনা যারা ঘটিয়েছে তাদের ফাঁসি চাই, আমিও অভয়ার মা বাবার সাথে ছিলাম, পাশে ছিলাম। কিন্তু যখন থেকে ওনারা পলিটিক্যাল বক্তব্য দেওয়া শুরু করেছেন আমার খুব ঘেন্না লাগছে তাদের দেখে। নিজের সন্তান চলে গেছে, এভাবে ধর্ষণ করে খুন করা আছে, আর তাকে পণ্য হিসেবে ব্যবহার করে বিধানসভার টিকিট, নোংরামি, কি বলবো আর, নোংরামি। অ্যাবসলিউটলি। আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো, আমি আপনার দর্শকদের জিজ্ঞেস করছি। অত্যন্ত গরিব ঘরের মেয়ে ছিলেন আমাদের এই ছোট অভয়া। তিনি ডাক্তারি পড়ছিলেন তার মেধার ভিত্তিতে, তার বাবা সেলাইয়ের কাজ করতেন, মা হাউসওয়াইফ। সরকারের 10 লাখ টাকা ফিরিয়ে দিল, কোর্টের 17 লাখ টাকা ফিরিয়ে দিল। রোজ রোজ বড় বড় টিভির চ্যানেলে গিয়ে বসা, রোজ রোজ বাইট দেওয়া, সব ছেড়ে দিন। তাদের দৈনন্দিন ডাল ভাত ডিমের টাকাটা আসছে কোথার থেকে? লাস্ট কবে সেলাই মেশিনে হাত দিয়েছিলেন? আসছেটা কোথার থেকে? আর অভয়ার বিচারের দাবি যখন আপনারা করেছিলেন সারা বাংলার মানুষ আপনাদের জন্য রাস্তায় নেমেছিল, কিন্তু আপনারা এখন বলছেন আপনার মেয়ের মৃত্যুর জন্য মমতা ব্যানার্জি দায়ী, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ওই তো দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এবার যে সিম্বল, যে জার্সিটা গায়ে পরবেন সেটা লাল হবে না গেরুয়া হবে, সেটা সময়ের অপেক্ষা, দেখতে হবে আমাদের। কিন্তু আমার ঘেন্না লাগছে তাদের দিকে তাকাতে বা তাদের বক্তব্য শুনতে, কারণ তারা এই জুনিয়র ডাক্তারদের মতো নিজের সন্তানকে পণ্য হিসেবে ব্যবহার করছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।